মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের কষ্ট আর শখ শৌখই থেকে যায়, সেটা হোক বাবা মায়ের থেকে আর হোক লাইফ পার্টনার থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি আজকে যে কথাগুলো শেয়ার করব এগুলো কার কার সাথে ম্যাচ পড়ে যায় অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আমি আমার পরিবারের বড় ছেলে এবং আমার পরিবার একটা মধ্যবিত্ত পরিবার। আমার অনেক শখ এবং অনেক ইচ্ছে ছিল, আমি অনেক শখ অনেক ইচ্ছে পূরণ করতে পারিনি পরিস্থিতির কারণে। আমার অনেক শখ ছিল কিন্তু বারবার আর্থিক টানাপোড়েনের কারণে আমার কোনো শখ ইচ্ছে আমি পূরণ করতে পারি নাই। আমাদের এই বয়সী ছেলেদের যা শখ থাকে যা ইচ্ছে থাকে তা আমারও ছিল, কিন্তু আমি কখনো শখ বা ইচ্ছে কোনোটা পূরণ করতে পারি নাই। আমার বাবা মায়ের কাছে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমি একটা বাইক চাইছিলাম, আমার বাবা মা আমাকে তা নিয়ে দিতে পারি নাই। আমি যখন একটা আইফোন চাইছিলাম আমাকে তাও নিয়ে দিতে পারি নাই, কারণ আমাদের আর্থিক টানাপোড়েন ছিল। আমরা খেয়ে দিয়ে বেঁচে থাকতাম এই কথায়, কিন্তু আমরা যে কখনো একটা অ্যাকাউন্টে টাকা জমাবো এরকম আমাদের আর্থিক অবস্থা কখনোই হয় নাই। তাই আমার বাবা মা কখনো আমাদের শখ ইচ্ছা কোনোটাই পূরণ করতে পারে নাই। আর এই শখগুলো সব ছেলেদেরই থাকে। আর যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার কাছে মাত্র 3000 টাকা দামের একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ছিল। আর তখন আমি একটা মেয়ের প্রেমে পড়ে যাই। তারপর যখন ফ্যামিলি থেকে মেয়েটাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তখন আমি আমার ফ্যামিলিকে জানাই যে এরকম। তখন আমার ফ্যামিলি বললো নিজের পায়ে দাঁড়াতে হবে, ইনকাম করতে হবে। তারপর তারপর আমি এদিক ওদিক ছুটতে লাগলাম পড়ালেখা বাদ দিয়ে কিভাবে আমি সেটেল হতে পারি। তারপর অবশেষে একজনের কাছে দুবাই যাওয়ার জন্য একটা ভিসা পেলাম, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না সেটেল হওয়ার মতো। বাবার কাছে চাইলাম, বাবার কাছেও ছিল না। তারপর যখন আমি অনেকগুলো ধার করে বিদেশে যাই, আমার সেই শখের নারীকে বলি আমার জন্য কয়েকটা বছর বা একটা দুইটা বছর ওয়েট করো, আমি বিদেশ থেকে আসার পর আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার ফ্যামিলিকে বলো। আমি ওর জন্য বিদেশ থেকে মোটামুটি কিছু টাকা পাঠাতাম, অনেকগুলো গিফটস পাঠাতাম, বাবা মায়ের জন্য তো পাঠাতামই। যখন আমি আসবো বলছি বাবা মা তখন আমাকে বলল বাড়ি করতে হবে, ঘর করতে হবে এরকম। আমার বাবা মা কথাটা যদিও আমাকে বিদেশ যাওয়ার আগে থেকে বলছে, যখন আমি বিয়ে করব কথাটা বলছি যে আগে ঘর করো, না হলে বউটা আসে থাকবে কোথায়, এরকম একটা বলছে যে আগে বাড়ি করো তারপরে বিয়ে করানো হবে সেটেল হলে। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে রাত দিন না খেয়ে পরিশ্রম করে অনেক কষ্ট করে আমি মোটামুটি করে একটা ব্রিক ফিলের ঘর বানলাম, যেটা চারপাশে ওয়াল দেওয়া কিন্তু উপরে টিন দেওয়া। তো এরকম খেয়ে না খেয়ে সারাদিন কাজ করে আবার আমার শখের নারীটার সাথে কথা বলাটা অনেক টাফ হয়ে যেত। তো ওর সাথে আমার একটা দূরত্ব তৈরি হতে থাকে, যে 2 দিন পর 3 দিন পর কথা বলতে হতো। তবুও কিন্তু ভালোবাসা আমার কোনো দিক থেকে কমে নাই ওর জন্য। আর আমি এত কিছুর পরেও নিজেকে নিজে সান্ত্বনা দিতাম, এটা বলি যে সমস্যা নাই, আমি তো ওকে পাবো এত কিছু করার পরেও। আর আমি এত কিছু করতেছি আমার ফ্যামিলির জন্য আর ওর জন্য। তো বাড়িটা করার পর পরে সিদ্ধান্ত নিলাম যে থাক, এখন বাড়িতে চলে যাও, ওকে আর ওয়েট করে রাখবো না। তো আমার কাছে বাড়িতে আসার মতো কোনো টাকাই ছিল না। পরে আমি একজন থেকে অনেকগুলো টাকা ধার নিয়ে বাড়িতে আসবো চিন্তা করছি এবং ফাইনালি বাড়িতে এসেই পড়ছি। তো সব কিছু ঠিকঠাকই ছিল। যখন আমার বিয়ের কথাটা উঠলো, যখন আমি ওর কথাটা বলি এবং আমি যখন ওকে কল দিই বারবার করি তখন ও আমার কলটা রিসিভ করে না। তো ও কল রিসিভ না করার কারণে আমি পরে ওদের এলাকাতে যাই, যাওয়ার পরে খবর নিই এবং বিয়ের প্রস্তাব পাঠাই। খবর নেওয়ার পর ওদের এলাকার মানুষ বলে ওর বিয়ে নাকি আর 1-1.5 বছর আগে হয়ে গেছে। এটা শোনার পর থেকে তো আমার মাথা আকাশ ভেঙে পড়লো। আমি কেন এত কিছু করলাম, কার জন্য করলাম এত কিছু, কিসের জন্য করলাম এত কিছু, কার জন্য করলাম এত কষ্ট। আমার এই কষ্ট আমি কোথায় রাখবো, কাকে বলবো। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ছলনাময়ী নারী আমার সাথে যোগাযোগ করতো, আমি তখনও বুঝতে পারিনি। আসলে বুঝতে পারবো কোথায় থেকে, আমার তো তখন দূরত্ব সৃষ্টি হয়েছে কাজ করতে করতে ওর জন্য, কিন্তু আমার ভালোবাসা কখনোই কমে নাই। এরপর ওদের এলাকার সবাই আমাকে বলতে শুরু করে অমুকের মেয়ে তো বিয়ে হয়েছে অনেক বড় লাখপতির কাছে, অনেক টাকা আলা ওর হাজবেন্ড। আসলে টাকার কাছে সবকিছু হেরে যায়, সেটা ভালোবাসা হোক আর যাই হোক। পরিশেষে একটাই কথা বলি, একজন নারী চাইলে একজন পুরুষকে একদম গুছিয়ে ফেলতে পারে, আবার একজন নারী চাইলে একজন পুরুষকে একদম ধ্বংস করে দিতে পারে। মুখের নারীটার ছবি সারা জীবন গ্যালারিতে সেভ হয়ে থাকবে, কিন্তু জীবনে না। আসলে এই স্টোরিটা ছিল একটা দুবাই প্রবাসী ভাইয়ার। আর একটাই কথা বলি, পরিবারের বড় ছেলেদের সাথে সবসময় এমন কেন হয়, মধ্যবিত্ত ছেলেদের সাথে?
টাকার কাছে আসলে সব কিছু হেরে যায়। ভাইয়াটা নাকি এরপরে আজকে অনেক বছর বিদেশ থেকে আর আসে না। আসলে একজন মেয়ে চাইলে একজন ছেলেকে একদম গুছিয়ে নিতে পারে, আবার একদম ধ্বংস করে দিতে পারে। আসলে কি বলবো আমি বুঝতেছি না, আমার কোনো কিছু বলার ভাষা নেই। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সাথে এমনটা হয় অহরহ। ভাইয়ার কথাটা শুনে আমার কিরকম বড় ছেলে নাটকের কথা মনে পড়ে গেছে। আচ্ছা, আপনাদের সাথে কি কারোর সাথে এরকমটা ঘটেছে? ঘটে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন। আর যারা যারা আমার পেজে ফলো দেন না এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন এবং এখনই ফলো করেন, যাতে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।